এবার গ্যালাক্সি জেড ফোল্ড 7 দেখে মনে হচ্ছে স্যামসাং সাধারণ মানুষের ব্যবহার করবে এরকম একটা ফোন বানানোর চেষ্টা করেছে। এবার ফোল্ডিং ফোনটা S25 আলট্রা এর মতো প্র্যাকটিক্যাল ফোন হয়ে গেছে। ফোল্ডিং ফোনের সাথে নর্মাল ফোনের দেওয়ালটা মনে হয় দিন দিন ভেঙেই যাচ্ছে, কিন্তু ফোল্ডিং ফোনের নিজস্ব কিছু অ্যাডভান্টেজেস তো আছে। ফোল্ড ফোনটা হাতে ধরে মনেই হবে না এটা একটা ফোল্ড ফোন, এটা একটা নর্মাল ফোন ধরে আসেন এরকম মনে হবে। এর থিকনেস মাত্র 8.9 মিলিমিটার, ফোল্ড অবস্থায় বুঝতেছেন একটা স্মার্টফোনের মতো। আর খুলে দিলে 4.45 মিলিমিটার। আর ওজন এটা গ্যালাক্সি S25 আলট্রার থেকেও কম, এর ওজন মাত্র 215 গ্রাম। তো বুঝতেইছেন ফোনটার অবস্থা কীরকম। এর দুটো ডিসপ্লে আছে, দুটো আলাদা পার্ট আছে, তাও এত হালকা। এটি হাতে নিয়ে বুঝতেই পারবেন না এটি একটি ফোল্ডিং ফোন, নর্মাল ফোনের মতোই মনে হবে, কিন্তু হাতে ধরে একটা প্রিমিয়াম ফিল তো আছে। এতে আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, তবে আমার মনে হয় কি এখানে টাইটেনিয়াম ব্যবহার করলে বেশি ভালো হতো। সামনের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সিরামিক 2, আর ব্যাক সাইডে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2। সব থেকে লেটেস্ট যেটা আছে, মানে ধাক্কা টাক্কা লাগলে ফ্রেম ভেঙে যাবে, কাছে স্ক্র্যাচ পড়ে যাবে, এ ভয়টা কিন্তু খুবই কমে গেছে, তাই না? একদম না, এসবের উপরে একদম ভরসা করবেন না। ওই হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যাই থাকুক না কেন আলাদা প্রোটেকশন ব্যবহার করবেন। এছাড়া IP48 রেটিং রয়েছে, অর্থাৎ মাত্র স্প্ল্যাশ প্রুফ। স্যামসাং যখন পরীক্ষা করেছিল তখন বলতেছে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট রাখা হয়েছে। তবে আমি মনে করি কি অন্যান্য যত কোম্পানি ফোল্ড ফোন বের করছে তাদের IP রেটিং এখানে অন্তত IP64 দেওয়া উচিত ছিল স্যামসাংয়ের। কারণ জানেন তো ফোনটার দাম অনেক বেশি। এর মার্কেট প্রাইস ভারতে 1,75,000 রুপি, আর বাংলাদেশে 2,20,000 টাকা এর বেস ভেরিয়েন্টটা কিন্তু। তবে ফোল্ড ফোনের যেসব অ্যাডভান্টেজেস আছে তা একে খুললেই বোঝা যায়। স্যামসাং এখানে ফ্লেক্স হিঞ্জ ব্যবহার করেছে, এটা কিন্তু অনেকটাই স্মুথ। হিঞ্জের মধ্যে কোনো রকম দাগ নেই। এই যে ফোল্ডিং ফোন যেটা মনে হয় মাঝখানে একটা দাগ রয়েছে, নিচু হয়েছে, ভাঁজের মতো লাগে, এটা অনেকটা কমে গেছে। ফিজিক্সের নিয়ম অনুযায়ী এই দাগ কখনো যাবে না, তবে কমানো সম্ভব। স্যামসাং এখানে তাই করার চেষ্টা করেছে। আর এই ফোনে এই দাগটা প্রায় দেখা যায় না, আপনি আলাদাভাবে আলোর নিচে নিয়ে গিয়ে দেখলে তখন হয়তো দেখতে পারবেন। তবে ক্যামেরা বামটা বেশ উঁচু, কারণ ফোনটা চিকন কিন্তু ক্যামেরা সেন্সরটা তো মোটা। যাই হোক, এবার ডিসপ্লের কথায় আসি। বাইরের কাভার ডিসপ্লের সাইজ 6.5 ইঞ্চি, এটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আগে ছিল 6.3 ইঞ্চি। আগের থেকে ডিসপ্লেটা যে শুধু বড়ই হয়েছে তাই নয়, এটা চওড়াও হয়েছে, আর যার জন্য এটা নর্মাল ফোনের মতো প্র্যাকটিক্যাল লাগে। এটা কিন্তু ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যেটা কিন্তু খুবই ভালো একটা প্যানেল। 2600 নিট পিক ব্রাইটনেস আছে, তাই স্বাভাবিকভাবেই বাইরে ব্যবহারে অসুবিধা হবে না। ভিতরেরটাও ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল। এটা অ্যাপেলের আইপড মিনি এর সমান সাইজ। এতে ভিডিও দেখে ছবি তুলে, স্প্লিট স্ক্রিন ব্যবহার করে, মাল্টি অ্যাপ ব্যবহার করে, স্ক্রলিং একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করে সবই খুবই সুবিধাজনক। এতে কিন্তু 120 হার্জের অ্যাডাপ্টেড রিফ্রেশ রেট রয়েছে, মানে ডিসপ্লেটা 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে ঘোরাফেরা করবে, যা অবশ্যই কিন্তু ব্যাটারি বাঁচাবে। এর আলট্রা থিন প্লাস্টিক গ্লাসটা কিন্তু আগের থেকে মোটা করা হয়েছে, ফলে চট করে ভেঙে যাওয়ার ভয় নেই। যদিও আগেও অনেক ডিউরেবল ছিল, এখন আরও বেশি ভালো হয়েছে। এই বড় ডিসপ্লেতে সেলফি ক্যামেরা কিন্তু আগের মতো নেই, ওই ডিসপ্লের নিচে ক্যামেরা এরকম নাই। এবার তার ডিসপ্লের উপরেই একটা 10 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা দিয়েছে। এর ফিল্ড অফ ভিউ 100 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু ফোল্ডিং ফোনে এত টাকা দিয়ে কিনছেন আপনি, ক্যামেরা তো গ্যালাক্সি S25 আলট্রা এর মতো চাচ্ছেন। এবার স্যামসাং সেরকমই করার চেষ্টা করেছে। এর বাইরে 3টি ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরা গ্যালাক্সি S25 আলট্রা এর থেকে তুলে নিয়ে এসে বসে দিছে, মানে ওই 200 মেগাপিক্সেলের ক্যামেরাটাই রয়েছে। এটা 1.7 অ্যাপারচারের, এটা 85 ডিগ্রিতে ভিউ দেবে। এতেও OIS রয়েছে। এই ফোল্ডিং ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় যে বিশেষ সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে ছবি আরও বেশি জুম করা যাচ্ছে, ডিটেইল আরও বেশি পাওয়া যাচ্ছে, শার্পনেস আগের থেকে অনেক ভালো হয়েছে। গ্যালাক্সি S25 আলট্রা এর মতো কিন্তু হবে না, কারণ ক্যামেরা অপটিমাইজেশনটারও একটা ব্যাপার আছে, এখানে ওই রকম নাই। তবে ছবি আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর স্যামসাং এর যে কালার অ্যালগোরিদম, বুস্টেড কালার, কন্ট্রাস্ট বেশি, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ কালার, তা কিন্তু একদম খুবই ভালো। আর এখানে ইমেজ প্রসেসিংয়ের যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা 2.2 অ্যাপারচারের এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেবে। এর ছবির কোয়ালিটিও বেশ ভালো।
তবে এখানে নতুন যে বিষয়টি যুক্ত হয়েছে তা হচ্ছে এখানে অটো ফোকাস দিয়েছে। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো ছবি তোলা যায়, আর বুঝতেছেন 12 মেগাপিক্সেল দিয়ে ম্যাক্রো ছবি কীরকম হবে, অনেক ভালো। এছাড়া 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স রয়েছে যা 3x জুম দেবে। আমি বলি কি এখানে ডিজিটাল জুম দিয়ে অন্তত 5x জুম দিলে এবং সেন্সরটা 50 মেগাপিক্সেলের করলে বেশি ভালো হতো। তবে ছবির কোয়ালিটি বেশ ভালো। পোর্ট্রেট ছবিতে ব্লারটা এর থেকে ভালো আসতেছে। এর বাইরের ডিসপ্লেতে কিন্তু 10 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা রয়েছে যার ফিল্ড অফ ভিউ 85 ডিগ্রি। এখানে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিলে বেশি ভালো হতো। তবে এগুলো ছোটো ক্যামেরা যাই হোক না কেন, যেহেতু ফোল্ডিং ফোন তাই এর মেইন ক্যামেরাকেই কিন্তু আপনি সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তাই বলতে গেলে এখানে 5টা সেলফি ক্যামেরা রয়েছে, বা সেলফি ক্যামেরার দরকারই নেই। তবে এই ফোনে মোট মিলে যেই ক্যামেরাগুলো রয়েছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আর ভিডিওর কথা বলতে গেলে এখানে 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, আর ওআইএস রয়েছে বলে ভিডিও কিন্তু বেশ স্টেবল। আর এখানে কিন্তু সবথেকে ভালো চিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, তাই পারফরমেন্স নিয়ে কোনো কিছু বলার হয়তো দরকারই নেই। আর স্যামসাংয়ের অপটিমাইজেশন মানে সব মাখনের মতো চলে। এর পারফরমেন্স আগের থেকে 41% বেড়ে গেছে, তবে নর্মাল ইউজে তার জীবনেও আপনি বুঝতে পারবেন না। তবে এই ফোনে গেম টেম খেলে দেখলাম থার্মাল থ্রোটাল করছে, অর্থাৎ বেশ গরম হচ্ছে, হিট ম্যানেজমেন্ট ভালো হয়নি। তবে ল্যাগ ট্যাগ নেই। এর বেস ভেরিয়েন্ট 12 256 GB আর সর্বোচ্চটা হচ্ছে 16 TB। এখানে One UI 8 রয়েছে ও অ্যান্ড্রয়েড 16 রয়েছে, মানে গুগলে আসার আগে এখানে অ্যান্ড্রয়েড 16 চলে আসছে। এই One UI 8 এ কিন্তু ইনক্লুড মাল্টি উইন্ডো রয়েছে। ফোন অর্ধেক খুলে রাখলেই ফোনে স্প্লিট স্ক্রিন চালু হয়ে যায়। একে 90 ডিগ্রিতে ভাঁজ করে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন, অথবা ছোটো ল্যাপটপের মতো। এছাড়া স্যামসাংয়ের নিজস্ব ডেস্ক মোড তো আছেই, আর পিসি এর মতো চাইলে একসাথে 2 থেকে 4টি অ্যাপ ওপেন করে ব্যবহার করা যায়। এখানে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও 7 বছরের সিকিউরিটি আপডেট স্যামসাং দেবে বলেছে। এই ফোনে হয়তো সব থেকে বেশি এআই ফিচার রয়েছে। এছাড়া গুগল এর জিমিনি লাইভ তো আছেই, যা ফুল ফ্রি। এআই ড্রয়িং, রাইটিং স্টাইলে এআই আপনাকে সাহায্য করবে, লেখা সামারাইজ করবে, বুলেট পয়েন্ট করে দিবে, যা দরকার এআই ইরেজার, এআই লাইভ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, অর্থাৎ আপনার কথাকে টেক্সট করে দেবে, জেনারেটিং। আর এসব বড় স্ক্রিনে করার না মজাই আলাদা। ব্রাউজিং অ্যাসিস্ট, এগুলোর মধ্যে কিন্তু কিছু কাজ অন ডিভাইসে হবে, অর্থাৎ নেট লাগবে না। ফটো অ্যাম্বিয়েন্ট ওয়ালপেপার, যা থেকে নতুন আপনি ফটো বানাতে পারবেন বা নতুন করে ওয়ালপেপার বানাতে পারবেন। তবে স্যামসাং বলছে 2026 সাল থেকে ক্লাউড ভিত্তিক কিছু কাজের জন্য সাবস্ক্রিপশনের টাকা লাগবে। তবে এর এআই এর সব থেকে ভালো সুবিধাটা হচ্ছে অডিও ইরেজার। ব্যাকগ্রাউন্ড এর অবাঞ্ছিত অডিও এআই দিয়ে ইরেজ করা যায়। এর ব্যাটারি কিন্তু স্যামসাং একই রাখছে, আর তা হচ্ছে 4400 mAh। তবে ব্যাটারি ব্যাকআপ বেড়ে গেছে, কিন্তু আমি মনে করি এখানে 5000 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি থাকা উচিত ছিল, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো। আবার চার্জারটা ছোটোই রাখছে, 25 ওয়াটের চার্জার। এটা 30 মিনিটে এর ব্যাটারিকে 50%-এর মতো চার্জ করে। এছাড়া ওয়্যারলেস চার্জ ও রিভার্স চার্জ তো রয়েছেই। তো এই ছিল এই ফোনের ভালো খারাপ দিক। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।